সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, তার মধ্যে অন্যতম কিছুটা হলো আমি আলোকপাত করব স্টক মার্কেটে। আমরা গত শনিবার স্টক মার্কেটে একটি প্রোগ্রাম করেছিলাম, সেখানে বেশ ভালোভাবে অনেক কিছু তুলে ধরা হয়েছে। স্টক মার্কেটে ওলট পালটের কারণে অনেকে সর্বশান্ত হচ্ছেন, অনেকে জিজ্ঞেস করছেন কি করবেন, কি করা যায়। এ নিয়ে খুব সম্ভবত আগামী সপ্তাহে 1 তারিখ বা 2 তারিখ একটি প্রোগ্রাম আমরা করব, কিন্তু আজ কিছু জিনিস আমি তুলে ধরবো। স্টক মার্কেটের প্রসঙ্গ থাকবে প্রথম দিকে, তারপর থাকবে হাউজিং মার্কেট আপডেট, কারণ মাসের শেষ সপ্তাহে আমি সেটি তুলে ধরার চেষ্টা করি। গ্রিন কার্ড সহ অন্যান্য বিষয়ে 10টি পরিবর্তন এসেছে, এটি জানা খুবই দরকার আমাদের সবার জন্য, এবং সেটি এপ্রিল মাস অর্থাৎ এই মাসের 2025 থেকে শুরু হতে যাচ্ছে, কাজে এটি জানা উচিত। এবং যারা ফরেন স্টুডেন্ট আছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের ভিসা ক্যান্সেল হচ্ছিল, তাদের ব্যাপারে ব্রেকিং নিউজ আছে, সেটি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে আমাদের হাতে, আমি সেটিও তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। এই অবস্থান পরিবর্তন করার কারণে স্টক মার্কেট পরিবর্তন এসেছে, অ্যাটলিস্ট ফর নাও। সো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ট্যারিফ অন চায়না যেটি আছে, এটি হয়তো কমে আসছে খুব শীঘ্রই। কবে তিনি বলেননি, অ্যান্ড স্টক মার্কেট লিটারালি লাভড ইট। আমরা দেখলাম ওনার এই ঘোষণা আসার পরপর ডে বিফোর ইয়েস্টারডে সেটি হলো ডাও জোন্স ইন্ডাস্ট্রি জাম্প করে উপরের দিকে গেল 1000 পয়েন্ট অন দিস নিউজ। নিউজটা কি ছিল? দে উইল বি নো ট্রেড ওয়ার, এ হচ্ছে নিউজ। বাট আমি আপনাদের কাছে এটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এখনই। অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন, যদি সেটা করা যায় এবং আমরা সবাই বুঝতে পারি, তাহলে আপনি যারা স্টক মার্কেটে আছেন, স্পেশালি স্টক মার্কেট যাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, আপনারা হবেন smarter investor. Your investment strategy will be very smart. Right now, এই মুহূর্তে যেটি হচ্ছে, ওকে, ফেসবুকে যারা দেখছিলেন কিছুটা ইন্টারাপশন ছিল, সেটি ঠিক করেছেন টেকনিক্যাল টিম। অনেক জানি চৌধুরী বলছেন নো সাউন্ড, প্লিজ চেক। আমি টেকনিক্যাল টিমকে বলবো প্লিজ আপনারা একটু খেয়াল করে দেখুন। সো রাইট নাও এই মুহূর্তে ইউনাইটেড আমেরিকা 145% ট্যারিফ আমদানি কর বসিয়েছে চাইনিজ পণ্য দ্রব্যের উপর। এইটার রেসপন্সে চায়না বসিয়েছে 125%, 125% ইউনাইটেড স্টেটস গুডস, আমেরিকার পণ্য দ্রব্যের উপর। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি? ইফ ইউ আর এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানি হয়ে থাকেন আমেরিকায়, ব্যবসা করছেন ইন চায়না, অর্থাৎ চায়নার সাথে ব্যবসা করছেন, তাহলে আপনি এবং আপনার কোম্পানি লুজিং আ লট অফ মানি। সো কোম্পানিজ, স্পেশালি আমি বড় বড় কোম্পানির উদাহরণ দিচ্ছি, কোম্পানিজ স্পেশালি লাইক অ্যাপল, ওয়ালমার্ট, টেসলা, এনভিডিয়া, আরও অন্যান্য কোম্পানি যারা আছে, এনভিডিয়ার কথা একটু বাদ দিলাম কারণ সাউথ কোরিয়া থেকে তার বেশি ব্যবসা করে, লট অফ বিজনেসেস, তাদের আছে অনেক ব্যবসা ইন চায়নার সাথে, ইন চায়না, অ্যান্ড হ্যাভ বিন, তারা বেসিকলি এই ট্রেড ওয়ারের কাছে আপনারা বলতে পারেন রক্তাক্ত। দে হ্যাভ বিন ব্লিডিং বিকজ অফ দিস ট্যারিফ। সো মাচ সো যে তারা অনেক অর্থনীতিবিদ আছেন, তারা বলছেন যে এই যে ট্যারিফটি আছে, এটি কিন্তু আমেরিকার অর্থনীতির উপরে একটি রিসেশনের প্রভাব ফেলে দিতে পারে। বাট দিস ইজ ওয়ার দ্য হোয়াইট হাউস কামস ইন। হোয়াইট হাউস আছেন, তারা বলছেন হ্যাভ এ লিটল পেশেন্স। যেটি আমি বুঝতে পারছি সেটি হচ্ছে এরকম যে হ্যাভ এ লিটল পেশেন্স। ওকে, তারা বলছেন হ্যাভ এ লিটল পেশেন্স। আই ডোন্ট নো এর অর্থ কি। ওকে, সো আমরা সেটি দেখে নিব এর অর্থ কি, কিছুটা বোঝানোর চেষ্টা করব। দিস টেম্পোরারি, তারা আরও বলছেন যে এটি টেম্পোরারি একটি স্লো ডাউন, একটি অস্থায়ী স্লো ডাউন। তার কারণ ট্যারিফস আর বেটার ফর লং টার্ম। আসলে সত্যিকার অর্থে ট্যারিফ যদি হয়ে থাকে, সত্যিকার একটা স্ট্র্যাটেজি থাকে লং টার্মের জন্য, ইটস বেটার বিকজ ইট উইল অ্যালাউ ইউনাইটেড স্টেটস টু রিনিগোশিয়েট। তারা রিনিগোশিয়েট করতে পারেন, পুনরায় আলোচনা করতে পারেন আওয়ার ট্রেড ডিল, আমেরিকান ট্রেড ডিলস উইথ আদার কান্ট্রিজ। এবং এটি ফেভারেবল আপনার পক্ষে হতে পারে, ফেভারেবল হতে পারে আমেরিকার পক্ষে যদি আলাপ আলোচনায় যাওয়া যায়। উই জাস্ট ডোন্ট নো, আমরা যেটি জানি না ওয়েন অ্যান্ড আমরা আরও জানি না হোয়াট ইটস লুক লাইক, এই ট্রেড আলোচনার কী হবে, কবে হবে এবং কেমন হবে সেটি। বাট ফর দ্য ফার্স্ট টাইম
আমাদের একটি স্বস্তির রিলিফ এসেছে, আমরা দিন শেষে আলো দেখতে পাচ্ছি, তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ জাস্ট সেড দিস অ্যাবাউট চায়না। কি বলেছেন স্পেসিফিকলি, আমি কোটেশনের সহকারে বলছি, 145% ট্যারিফ ইজ ভেরি হাই অ্যান্ড ইট ওন্ট বি দ্যাট হাই। 145% খুব হাই, এতটা হাই হবে না, ইট উইল কাম ডাউন সাবস্ট্যান্সিয়ালি, খুব তাৎপর্যপূর্ণভাবে এটা কমে আসবে, বাট ইট ওন্ট বি জিরো, এটি জিরো হবে না। ইট ইউজ টু বি জিরো, উনি বলেছেন ইতিপূর্বে এটি ছিল 0%, কাজেই এটি 0% হবে না, কিন্তু বেশ কমে আসবে। ওকে, ভালো কথা। ওকে, এই যে ট্রেজারি সেক্রেটারি 𝗧𝗕𝗏 অলসো মিটিং ছিল তার জেপি মর্গান চেজ ব্যাংকের সাথে, যেখানে উনি সাপোজলি বলতে শোনা গেছে যে কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়েছে বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না, এবং যার কারণে যে অ্যাসকেলেশন হয়েছে, উপরে উঠে গেছে, এই মারমুখী ভঙ্গি হয়েছে, এটা ডিঅ্যাসকেলেশন হবে, নিচে নেমে আসবে, স্বাভাবিক হবে। দিস ইজ 𝗧𝗕𝗏। উই ডোন্ট নো ইট ইজ ট্রু অর ফলস, বাট এটি আমাদের শোনা কথা ওই মিটিংয়ে যারা ছিলেন। দিস ইজ দ্য হোপ দ্যাট মেনি ইনভেস্টার্স হ্যাভ, অনেক ইনভেস্টর যারা আছেন, বড় বড় ইনভেস্টার, তারা আশা করছিলেন এই ধরনের একটা কিছু, ট্যারিফ, এই যে চিলিং এফেক্ট, এটি আসলে কমে আসবে সুন। দিস ইজ হোয়াট কজ, এটি কারণে মার্কেটে র্যালি হয়েছে এবং মার্কেট উপরের দিকে গেছে, পজিটিভে চলে গেছে। হাউএভার, কোনো কিছুই কিন্তু ফাইনালাইজ হয়নি অ্যাজ অফ ইয়েট, উইচ মিনস ইউ ক্যান স্টিল এক্সপেক্ট, আপনি এখনও আশা করতে পারেন মার্কেট ভলিটিলিটি অ্যাহেড, সামনে অনেক আপ অ্যান্ড ডাউন আসবে, আপনি আশা করে নিতে পারেন। নাও, আমরা TBN24 এর পক্ষ থেকে এই সমস্ত জিনিসই কভার করতেছি, ওয়ার আওয়ার টিম তারা কঠোরভাবে কাজ করছেন, ব্রেক ডাউন কি হচ্ছে ইন দ্য মার্কেট, লাইক ইকোনমি, লাইক স্টক মার্কেট, লাইক হাউজিং মার্কেট অ্যান্ড দ্য ক্রিপ্টো মার্কেট। হাউজিং মার্কেট নিয়ে কিছুক্ষণের মধ্যে কথা বলবো, অ্যান্ড দ্য গ্লোবাল ইকোনমি। আমরা যেটি করছি সেটা হচ্ছে সবচেয়ে সহজভাবে বোঝা যায়, এটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। নাও দিস আর ফিউ থিংস, কয়েকটি জিনিস আছে যেটা আমি আপনাদের বোঝানোর বা বলার চেষ্টা করব, সেটি হচ্ছে উই ডোন্ট এক্স্যাক্টলি নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ দ্য ট্যারিফ ইয়েট। আমরা এখনও জানি না ট্যারিফ নিয়ে আগামীতে কিছুদিনের মধ্যে কি হতে যাচ্ছে। এই সমস্ত কথা, ইভেন ট্রাম্পের যে কথাটি আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, এই সমস্ত হচ্ছে রুমার, উনি বলছেন, কারণ চায়না বলছে এরকম কোনো কথাই হয়নি, কাজে আমরা ধরে নিব হি সেজ, শি সেজ, বাট উই ডোন্ট নো, এটি একটি গুজবের মতো হতে পারে, স্পেকুলেশন হতে পারে, কথাবার্তা সূচি, উইচ ইজ কজিং দ্য স্টক মার্কেট র্যালি। কিন্তু এর আশার আলো দেখতে পাচ্ছেন স্টক মার্কেট, এবং স্টক মার্কেট চলে যাচ্ছেন উপরের দিকে, আপওয়ার্ড, এবং ডাউনওয়ার্ড মোমেন্টাম যেটা ছিল, নিচের দিকে নামছিল, সেটি কমে এসেছে। সো দ্য কোয়েশ্চেন, আসল প্রশ্ন যেটা হতে পারে, আমরা যেটি জানি না, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ দ্য ইকোনমি, অর্থনীতির সামনে কি হতে যাচ্ছে, অথবা ইন দ্য মিন টাইমে এখনই বা কি হবে। আমরা যেটি জানি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন যে ইন্টারেস্ট রেট যাতে কমে আসে। যদি আপনি খেয়াল করে থাকেন এবং আমাদের অনুষ্ঠান রেগুলার দেখে থাকেন না, তাহলে আপনি খেয়াল করবেন যে ইন দ্য ফাইন্যান্সিয়াল নিউজ যারা আছেন, বিভিন্ন রকম খেয়াল করে থাকেন, আমাদের TBN24 এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল নিউজ বড় বড় আউটলেটে দেখবেন, আপনারা খেয়াল করবেন প্রেসিডেন্ট ট্রাম্প খুব আক্রমণ করেছেন ফেডারেল রিজার্ভ ব্যাংকে। কেন? উনি চান ইন্টারেস্ট রেট কমে আসুক। জে পাওয়েল, হুজ দ্য চেয়ার অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি বলছেন উনি একটু অপেক্ষা করতে চান, উনি দেখতে চান কি হতে যাচ্ছে ট্যারিফ নিয়ে, এটার ইম্প্যাক্টটি কি, ইনফ্লেশনের কোথায় যাবে, বিফোর কোনো ইন দ্য মার্কেট। তারপরে এনি অ্যাডজাস্টমেন্ট যদি থেকে থাকে সেটি তিনি করবেন, তখন যে উনি ইন্টারেস্ট রেটের ব্যাপারে অ্যাডজাস্টমেন্টে আসবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন there is no more inflation, ইনফ্লেশন শেষ হয়ে গেছে, ইনফ্লেশন নাই। আপনারা কি মনে করেন জানাবেন। সো যেহেতু ইনফ্লেশন নাই, উনি বলছেন উই শুড বি কাটিং ইন্টারেস্ট রেট, আমাদের ইন্টারেস্ট রেট কমানো উচিত যাতে করে আমরা অর্থনীতিকে উজ্জীবিত করতে পারি। While this is where President Trump also responded saying that, and I quote, President Trump আবার পুনরায় বলছেন, আমি কোটেশনে বলছি উনার উক্তি, I would like to see him gone, জেরোম পাওয়েল। আমি চাই জেরোম পাওয়েল যাতে চলে যান, কয়েকদিন এই সপ্তাহের এই উক্তি প্রথম দিকে, হু ইজ দ্য চেয়ার অফ দ্য প্রেসিডেন্ট ফেডারেল রিজার্ভ ব্যাংক। এবং উনি আরও বলেছেন আই উড লাইক টু সি হিম লিটল মোর অ্যাক্টিভ, আরও অ্যাক্টিভ হতে হবে ইন টার্মস অফ দ্য আইডিয়া। কোন আইডিয়া? যাতে করে ইন্টারেস্ট রেট উনি কমিয়ে নিয়ে আসেন, টু লোয়ার দ্য ইন্টারেস্ট রেট। দিস ইজ এ পারফেক্ট টাইম টু লোয়ার ইন্টারেস্ট রেট অ্যাগেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, জেরোম পাওয়েল পুনরায় বলেছেন that he does not want to raise interest rate, উনি ইন্টারেস্ট রেট বাড়াতে চান না উনি। সো
এটি যে আইডিয়াটা নিয়ে এসেছে, মেবি প্রেসিডেন্ট ট্রাম্প মাইট বি লুকিং টু ফায়ার হিম। অনেকে বলছেন যে হয়তো উনি ফায়ার করে দিবেন প্রেসিডেন্ট জেরোম পাওয়েলকে ফর অথবা কোনো একটি উপায় বের করবেন যাতে ওনাকে ফায়ার করা যায়, কারণ উনি সরাসরি ফায়ার করতে পারেন না, টেকনিক্যালি উনি ফায়ার করতে পারছেন। প্রেসিডেন্ট ডাজন্ট হ্যাভ দ্যাট এবিলিটি টু ফায়ার ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান। সো এইটির কারণে আরও বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই সপ্তাহের প্রথম দিকে, যার কারণে লট অফ সেন্ট্রাল ব্যাংক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য সেন্ট্রাল ব্যাংক যারা আছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, তাদের অর্থনৈতিক এসেনশিয়াল যারা আছেন, এসেনশিয়ালি তারা বলছিলেন যে জেরোম পাওয়েল যদি চাকরিচ্যুত হন, যদি ফায়ার হয়ে যান, তাহলে স্টক মার্কেটে আরও বেশি অনিশ্চয়তা তৈরি হবে এবং সেল অফ শুরু হয়ে যাবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এইটির রেসপন্সে পরে বলেছেন যে আই হ্যাভ নো ইন্টেনশন টু ফায়ার জেরোম পাওয়েল। তার কোনো ইচ্ছা নেই জেরোম পাওয়েলকে এই মুহূর্তে ফায়ার করার। সো প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান্স ফেডারেল রিজার্ভ কি চান উনি চান যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, উইচ ইজ নট এ ব্যাংক বাই দ্য ওয়ে, ফেডারেল রিজার্ভ যাতে ইন্টারেস্ট রেট কমিয়ে আনে, যার ফলে অর্থনীতি উজ্জীবিত হবে। বাট ইট ডাজেন্ট লুক লাইক যে জেরোম পাওয়েল এই ফায়ার হবেন বা প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ার করবেন জেরোম পাওয়েলকে এখনকার মতো সেটি মনে হচ্ছে না, এনি টাইম সুন অ্যাটলিস্ট। যার কারণে ইনভেস্টররা বেশ আশাবাদী হয়েছেন, একটি শান্ত পরিবেশ কিছুটা হলেও ফেরত এসেছে দ্য স্টক মার্কেটে, এবং ভলিটিলিটি যে আপ অ্যান্ড ডাউন জাম্প করছিল এটিও বেশ কমে এসেছে, কারণ তারা একটি ব্যাপারে হয়েছেন যে আমাদেরকে এই ব্যাপারটাতে চিন্তা করতে হবে না, নতুন যিনি আসবেন তিনি কী করবেন, মার্কেটের কী হবে, এই ব্যাপার থেকে আমরা আপাতত বিরত থাকলাম। বাট দ্য রিজন ওয়াই ইউ জেনারেলি কাট ইন্টারেস্ট রেট, কী কারণে আপনি ইন্টারেস্ট রেট কেটে থাকেন বা ফেডারেল রিজার্ভ, এটা হচ্ছে স্টিমুলেট দি ইকোনমি, অর্থনীতিকে চাঙ্গা করা বেসিক্যালি যেটা বলে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বলছেন উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ ট্যারিফ। ফেডারেল রিজার্ভের বক্তব্য, আমরা জানি না ট্যারিফ নিয়ে কি হতে যাচ্ছে, তার ইম্প্যাক্ট এখন আমরা ফিল করতে পারছি না। ইফ দিস ট্যারিফ রিয়েলি স্টে ইন এফেক্ট, এবং হাউ লং এনাফ, কতদিন এই ট্যারিফগুলো থাকবে এবং কত লম্বা সময়ের জন্য থাকবে, এটি আমরা এখনো নিশ্চিত নই। এই কারণে মেক দ্য মার্কেট প্রবলেম, যদি লম্বা সময়ের জন্য থাকে তাহলে এইটি মার্কেটের যে প্রবলেমটি আছে স্টক মার্কেটের, এটি আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে। ওয়াই? তার কারণ হচ্ছে বিজনেস কুড বি পেইং, এই লম্বা ট্যারিফ যদি থাকে, বিভিন্ন বিজনেস যারা ইম্পোর্ট করছেন 10%, 20%, 50%, 100% পর্যন্ত ট্যাক্স দিয়ে জিনিস আমদানি করতে হবে, দ্রব্য সামগ্রী, যার কারণে তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং প্রোডাক্টস ডিপেন্ডিং অন কোথা থেকে প্রোডাক্টটা আনছেন তারা, যার কারণে কোম্পানিরা বাধ্য হবেন প্রাইস বাড়িয়ে নিতে, অথবা প্রাইস যদি না বাড়ান তাদের প্রফিটের অংশ কমে আসবে। বাট অলসো আরেকটি কারণ হচ্ছে রেইজ দেয়ার প্রাইসেস ফর কনজিউমার, যদি সেটা না করতে চান তাদের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিতে হবে, উইচ কুড মেক দ্য ইনফ্লেশন ওয়ার্স, যার কারণে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাবে বহুগুণ। এবং দ্যাট ইজ ওয়াই ফেডারেল রিজার্ভ চায় না তারা ইন্টারেস্ট রেট এই মুহূর্তে কমিয়ে নিয়ে আসুক রাইট নাও। ওয়াই ডাজ ইট ম্যাটার টু আস? কেন এটি আমাদের জন্য একটি মাথা ব্যথার কারণ, বা কেন আমরা এটি নিয়ে চিন্তা করব? কারণ ইন্টারেস্ট রেট দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক সেট করে, যার আলটিমেট ইম্প্যাক্ট যে পড়ে হাউজিং মার্কেটে, যেটি আপনি পে করেন, ক্রেডিট কার্ড যেটি আপনি পে করেন, ক্রেডিট ডেট পে করেন, কার লোন রেট যেটি কার লোন নেওয়ার সময় আপনি পে করেন, এই সমস্ত উপর যত রকম বাইং ফাইন্যান্সিং আছে সবের উপর প্রভাব পড়ে এই ফাইন্যান্সিং রেটে, ফেডারেল রিজার্ভের ফাইন্যান্সিং। দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ বি এফেক্টেড, এটির এফেক্ট আমাদের সবার উপর পড়বে। ইফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক যদি ইন্টারেস্ট রেট কাট না করেন, অর্থাৎ না কমান, all these car loan rates, mortgage rates, credit card loan rates যে হাই অবস্থায় আছে, এখন কিন্তু বেশ উচ্চ পর্যায়ে আছে, সেখানেই থেকে যাবে। বাট ইনভেস্টার্স তারা কিন্তু বেশ উদ্বিগ্ন এই অর্থনীতি নিয়ে, ডিসপাইট দ্য ফ্যাক্ট, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দ্যাট মেবি উইল সি সাম রিলিফ ইন দ্য ট্রেড ওয়ার, আমরা অচিরেই কিছু একটা দেখতে পারবো ট্রেড ওয়ার নিয়ে কিছু শান্তশিষ্ট অবস্থা। ওয়াই? তার কারণ হচ্ছে আমরা দেখছি ইনভেস্টার তারা সেফার ইনভেস্টমেন্টের জন্য দেখছেন। ট্র্যাডিশনালি গোল্ড, আপনারা জানেন গোল্ডের দাম সব বেড়ে যাচ্ছে, এটি
অনেক আগে থেকে সেফ হেভেন, এটি সবচেয়ে সেফ জায়গা। ইট ইজ দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্স, তারাই এই গোল্ডের দিকে হাত বাড়ান যখন তারা খুব উদ্বিগ্ন হয়ে থাকেন অ্যাবাউট ইনফ্লেশন, অ্যাবাউট ইকোনমি, অ্যাবাউট রিসেশন। দ্যাটস হোয়াট উই হ্যাভ বিন সিইং, যার জন্য গোল্ডের প্রাইস উপরের দিকে আছে, ব্রেকিং নিউ রেকর্ডস হাই, কারণ সবাই গোল্ড কেনা শুরু করেছেন, বড় বড় ইনভেস্টার। নাও অ্যাগেন উই ডোন্ট নো, আমরা জানি না এক্স্যাক্টলি কেন ইনভেস্টাররা গোল্ড কিনছেন। সেফ থাকার জন্য এটি একটি বড় ব্যাপার। ইট ইজ জাস্ট টেক এ লুক অ্যাট দ্য হিস্ট্রি। আমরা যদি একটু হিস্ট্রির দিকে দেখাই, জেনারেলি ইনভেস্টাররা গোল্ড বা স্বর্ণ এইটা ক্রয় করে থাকেন যখন তারা খুবই ওয়ারিড হয়ে থাকেন ডলারের ব্যাপারে, যে ডলার পতন হতে যাচ্ছে কিনা। তো সেফ গার্ড, তাদের ইনভেস্টমেন্ট সেভ করতে হলে, তাদের যে ইনভেস্টমেন্টের ডলার ভ্যালু আছে এটা সেভ করতে হলে তারা দে ওয়ারিড অ্যাবাউট দ্য ইকোনমি, তারা যখন অর্থনীতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকেন, তারা কি করে, ইফ দে ওয়ারিড অ্যাবাউট রিসেশন, ইফ দে ওয়ারিড সামথিং রিয়েলি ব্যাড, খুব খারাপ, তখনই তারা স্বর্ণের দিকে হাত বাড়ান। নাও অ্যাজ সামবাডি হু, আমি নিজেও ওকে, যারা গোল্ড কিনে থাকেন লং টাইমে, আপনি কিন্তু খেয়াল রাখবেন যে গোল্ড ইজ অ্যান ইনভেস্টমেন্ট। গোল্ড একটা ফিজিক্যাল স্টোর, কখনই মনে করবেন না ইটস এ বিগ ইনভেস্টমেন্ট। এটা একটা ফিজিক্যাল স্টোর। আপনার যে হার্ড ক্যাশ আছে, আপনি ক্যাশের পরিবর্তে গোল্ড ক্রয় করেছেন, এই গোল্ডটি ইটস এ হার্ড মানি। তার কারণ আপনি যদি $10,000 ওয়ার্থের ফিজিক্যাল গোল্ড কিনেন এবং $10,000 ফিজিক্যাল ক্যাশ থাকে আপনার কাছে, ক্যাশ থাকে টুডে আপনার হাতে, আপনি যদি দুটি গর্তে লুকিয়ে রাখেন কোনোখানে, অথবা মাটির ব্যাংকে রেখে দেন কাউকে না দিয়ে আপনার ব্যাকইয়ার্ডে, আপনি 10 বছর পরে যখন তুলে আনবেন, দেখবেন যে ইন থিওরি আপনার গোল্ডের ভ্যালু বেড়েছে, কিন্তু আপনার যে ডলার ছিল ইনফ্লেশনের কারণে তার ভ্যালু কিন্তু ব্যাপকভাবে কমে গেছে। সো উই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন টুমরো। আমরা জানি না আগামীকাল কি হতে যাচ্ছে, আমরা জানি না the economy is going to enter রিসেশনের দিকে যাচ্ছে কিনা, আমরা কিন্তু এখনো জানি না। আমরা জানি না স্টক মার্কেটে কি হবে এক্স্যাক্টলি 2 দিন পর বা 1 সপ্তাহ পর। What should, so question is, this should not be our goal to figure out exactly what is happening, right? তার এটা হলো ট্রেডারদের কাজ, that's the traders do, তারা করে এটি। and you know, মানে অঙ্কের হিসাবে অথবা পরিসংখ্যান হিসাবে বেশিরভাগ ট্রেডার যারা আছেন তারা কিন্তু অর্থ লুজ করে থাকেন ওভার লং পিরিয়ড টাইম। মোস্ট ট্রেডার্স লুজ মানি ওভার দ্য লং পিরিয়ড টাইম। আপনার গোল ইজ টু প্রোটেক্ট, নট টু প্রেডিক্ট। ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটি প্রেডিকশন না করে আপনাকে থাকতে হবে প্রোটেকশন মুডে। আপনাকে ওন করতে হবে ইনভেস্টমেন্ট ফর লং টার্ম, ওন গুড ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। অ্যান্ড আপনি যখন দেখবেন যে দিস গুড ইনভেস্টমেন্ট গো অন টু সেল, ভালো ভালো ইনভেস্টমেন্ট যখন বিভিন্ন চাপের কারণে কমে আসে তারা সেলে চলে যায়, ইউ হ্যাভ টু বাই। মিনিং ওয়েন ইউ শুড, আপনার মার্কেট ভলাটিলিটি, মার্কেটের উপর নিচে হওয়াটা আপনাকে খেয়াল করতে হবে। ওয়েন ইউ সি ডাউন টার্ন, নিচে মার্কেটের খারাপ অবস্থা, আপনি দেখবেন যে ক্র্যাশে, ওয়েন ইউ সি আ ক্র্যাশ, এই রিসেশন, দিস ইজ এ বাইং অপরচুনিটি। আপনি মনে রাখবেন ইটস এ বাইং অপরচুনিটি, কিন্তু আপনাকে এডুকেটেড বায়ার হতে হবে টু বাই গুড ইনভেস্টমেন্ট। বাট হাউ ডু ইউ ডু দ্যাট? আপনি এটা কিভাবে করবেন? নাম্বার 1, ইউ হ্যাভ টু বি এবল টু আইডেন্টিফাই, আপনাকে চিহ্নিত করতে হবে কোন ইনভেস্টমেন্টগুলো ভালো, তার অর্থ হচ্ছে ইউ নিড টু ফাইন্ড সার্টেন স্টক। আপনাকে কিছু ভালো ধরনের স্টক খুঁজে বের করতে হবে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। ইউ স্টার্ট টু রিসার্চ আর্লি, আপনি আর্লি রিসার্চ করা শুরু করবেন এবং আপনি ফিগার আউট করা শুরু করবেন কোন কোম্পানি আপনি ওন করতে চান শেয়ার। মেবি ইউ জাস্ট ওয়ান্ট টু ইনভেস্ট দ্য ব্রড আমেরিকান কোম্পানি। আমার ধারণা অনেক বড় বড় আমেরিকান কোম্পানি আছে, সেখানে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাছে। ইউ ক্যান ইনভেস্ট ইন S&P 500, এগেন যেটি হচ্ছে এ গ্রুপ অফ 500 লার্জেস্ট কোম্পানি। এই S&P 500 500 বড় সর্ববৃহৎ কোম্পানিগুলো থেকে থাকে ইন দ্য স্টক মার্কেট। নাও I want to give you a disclaimer. ডিসক্লেমারটা দেওয়া খুব জরুরি যে ইনভেস্টমেন্ট হ্যাজ রিস্ক, ইনভেস্টমেন্টের কিন্তু একটি রিস্ক আছে। ইউ আর নেভার গ্যারান্টিড, এর কোনো গ্যারান্টি নাই দ্যাট আপনি লাভবান হবেন, ইউ ক্যান মেক মানি ওয়েন ইউ ইনভেস্ট। ইনফ্যাক্ট ইউ উইল লুজ মানি অ্যাট সাম পয়েন্ট, কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু অর্থ হারাবেন ইনভেস্টমেন্ট থেকে। এটি কিন্তু এটি নর্ম, দের ইজ নো গ্যারান্টি। সো মেক শিওর ইউ অলওয়েজ ডু ইউর ওন ডু ডিলিজেন্স। আপনি নিজস্ব রিসার্চ, নিজস্ব কথাবার্তা, এক্সপার্টদের সাথে কথা বলেন। নেভার ব্লাইন্ডলি ট্রাস্ট এনি পার্সন ইনক্লুডিং মি when it comes to ইনভেস্টমেন্ট। যদিও আমরা বিভিন্ন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আপনি আপনার রিসার্চ করে নেবেন। উই আর ওয়ার্কিং অন দ্য স্টক মার্কেট, উই মোস্ট লাইকলি
আমরা একটা স্টক মার্কেটে কাজ করছি, যেটি অনুষ্ঠানের শুরুতে বলছি, এবং যেটি হয়তো তুলে ধরবো আমি মার্চের 1 তারিখ অথবা 2 তারিখের দিকে। আমি আশা করবো সেটি আপনারা দেখবেন এবং সেটি আপনাদের ভালো লাগবে, কাজেই সেটির দিকে একটু চোখ রাখবেন। ওকে, এখন চলে যাবো আমি হাউজিং মার্কেটে। হাউজিং মার্কেটে যাওয়াটা আমাদের জন্য এখন খুবই জরুরি, কারণ হাউজিং মার্কেট আপডেট অনেকে জানতে যাচ্ছেন যে কি হবে, স্পেশালি যখন ইন্টারেস্ট রেট আপ অ্যান্ড ডাউন করছে, মার্কেটের কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছেন না অনেকেই, কি হবে। কাজেই এই সেকশনে অফ দিস প্রোগ্রাম, আজকের প্রোগ্রামে আমি তুলে ধরবো হাউজিং মার্কেট আপডেট। সো আমরা কি কভার করবো এখানে? হাউজিং প্রাইস, হোম প্রাইস, অ্যাজ ওয়েল অ্যাজ মর্টগেজ ইন্টারেস্ট রেট। সো কেন করছি তার কারণ হচ্ছে নতুন করে আবার মার্কেটে বেশ কিছু জিনিস চলে এসেছে যেটা আমাদের জানা দরকার। প্রথমেই দেখে নেই কেন। যেটি আপনারা দেখছেন এই ধরনের আর্টিকেল এখন আবার নতুন করে সার্কুলেশন হচ্ছে। সো যেটি আপনারা দেখছেন এটা ইয়াহু ফাইন্যান্স থেকে ইন এপ্রিল, এই মাসেই বলছেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ কি আবার আসতে যাচ্ছে। When will the housing market crash again, basically? Okay, so আপনারা জানেন যে এইটি there has been a lot of policy, অনেক পলিসি আছে যেটি আসলে ইম্প্যাক্ট করেছে, নড়ে চড়ে বসেছে বেসিকলি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্পের কারণে, এবং ইট হ্যাজ বিন এফেক্টিং দ্য স্টক মার্কেট। এটি স্টক মার্কেটের উপর পড়েছে, অন্যান্য মার্কেটের উপর পড়েছে, দ্য বন্ড মার্কেট। অ্যান্ড আই এম শিওর যে অনেকেই আপনারা যারা আছেন ভেরি কিউরিয়াস, আপনাদের কৌতূহল আছে যে হাউ ইজ ইট এফেক্টিং দ্য হাউজিং মার্কেট, হাউজিং মার্কেটের উপরে এটি এফেক্ট কেমন। সো লেটস টেক এ লুক অ্যাট দিস চার্ট। ওকে, সো ফর দ্য মান্থ অফ মার্চ, আমরা এপ্রিলে আছি, মার্চ মাসে আমি মেইডেন বলবো, এটা টেকনিক্যাল টার্ম, আপনারা ধরে নেবেন অ্যাভারেজ সেল প্রাইস অফ দ্য হাউস ইন দ্য ইউএস 4,31,788 টাকা। ওকে, বাই দ্য ওয়ে এইটি কিন্তু ন্যাশনাল অ্যাভারেজ। আপনি যেখানে থাকেন, স্পেশালি নিউ ইয়র্কে যদি হয়ে থাকেন, আপনি যদি ওয়াশিংটন ডিসিতে হয়ে থাকেন, আপনি যদি ক্যালিফোর্নিয়াতে হয়ে থাকেন, ইট ইজ মাচ হায়ার, অনেক উপরে। সো কিন্তু এই পরিসংখ্যান অনুসারে বাড়ির দাম বেড়েছে 1.5% ফেব্রুয়ারির মাসের তুলনায় মার্চ মাসে, মান্থ ওভার মান্থ যেটিকে আমরা বলে থাকি। এবং গত বছর 2024 এপ্রিলের সাথে 2025 এপ্রিল যদি তুলনা করি, তাহলে বাড়ির দাম বেড়েছে 2.5%, যেটিকে আমরা ইয়ার ওভার ইয়ার বলে থাকি। সো ইউ হ্যাভ দ্য হোম প্রাইস ক্র্যাশ। আপনি কি দেখছেন যে হোম প্রাইস কি ক্র্যাশ করেছে? না, মোটেও ক্র্যাশ করেনি। নো, নট এট অল। আমরা দেখছি যে বাড়ি কেনা এখনো অ্যাফোর্ডেবিলিটি অনেকের কাছে নাই। হোম স্টিল আনঅ্যাফোর্ডেবল। কাদের জন্য? ফর মিলিয়ন্স অফ আমেরিকানস। ইয়েস, এটি কোনো নিউজ না, আপনারা এটি জানেনই। যারা বাড়ি কেনার জন্য বসে আছেন, যারা ক্রয় করেছেন ইতিমধ্যে বেশ কিছুদিন আগে, অথবা প্রসেসে আছেন, আপনারা সবাই এটি জানেন। দিস ইজ নট রিয়েলি এ নিউজ। নাও আমি আপনাদেরকে এই চার্টটি দেখাবো। দিস ইজ দ্য নাম্বার অফ হোমস সোল্ড ইচ মান্থ। প্রতি মাসে কি পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে গত 5 বছরে, এবং বিক্রয়ের পরিমাণ আপনারা খেয়াল করে দেখবেন কমে এসেছে 2.9%। গত বছরের সাথে তুলনা করলে এই বছর এপ্রিলের যে তুলনাটা, বাড়ি বিক্রয়ের সংখ্যা কমেছে 2.9%। অ্যান্ড আই উইল টেল ইউ, দিস ইজ নট সারপ্রাইজিং। এটি কোনো সারপ্রাইজিং ব্যাপার না। তার কারণ হচ্ছে আপনার যখন হোম প্রাইস দিস এক্সপেন্সিভ, এত এক্সপেন্সিভ এখন, এবং ইন্টারেস্ট রেট এত হাই, এইটাই হবে রেজাল্ট। দিস ইজ গোয়িং টু রেজাল্ট ইন এ লেস বাইং অ্যান্ড লেস সেলিং। যখন এত দাম থাকবে সবকিছুর, এত ইন্টারেস্ট হাই, তখন বিক্রয় এবং ক্রয়ের অ্যাক্টিভিটি যেটি আছে এটি কমে আসবে। কাজেই এখানে সারপ্রাইজের তেমন কোনো কিছুই নেই। সো এসেনশিয়ালি সেলার্স, তারা যারা বিক্রয় করছেন, সেলার যারা আছেন, তারা প্রাইস কমাচ্ছেন না। যারা বায়ার আছেন তারা ওভারপে করতে রাজি নন। কাজে এটি একটি লকিং ইফেক্টের মতো হয়ে গেছে। দে আর লকড বোথ সাইডস, দুই দিকেই অনড় হয়ে বসে আছেন। সো ইংরেজিতে যেটা আমরা বলে থাকি স্টেলমেট, মিনিং একটি অচল অবস্থা তৈরি হয়েছে বিটুইন বায়ার্স অ্যান্ড সেলার্স। তার অর্থ হচ্ছে দ্যাট ফ্রিজিং হাউজিং মার্কেটের ফ্রোজেন অবস্থায় আছেন। যারা বাড়ি খুঁজছেন কেনার জন্য, সঠিক বাড়ি পাচ্ছেন না, যখন পাচ্ছেন আকাশচুম্বী তার দাম এবং ইন্টারেস্ট রেট হাই। যারা বিক্রয় করছেন তারা দাম ধরে বসে আছেন, এর নিচে তারা নামতে রাজি নয়। উইচ ইজ ওয়াই, যার কারণে আমরা দেখছি হেডলাইন্স লাইক দিস, ওকে, যে ইন দ্য মিডিয়া যে হোম সেলিং স্লোয়েস্ট, গত 6 বছরে কম বাড়ি বিক্রি হয়েছে। নো ওয়ান্ডার। নাও
আমি পরবর্তী যে চার্টটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এটি হচ্ছে কি পরিমাণ বাড়ি সেলের জন্য আছে, দ্য নাম্বার অফ হাউস ফর সেলস। দিস সাপ্লাই, এটি হচ্ছে সাপ্লাই সাইড, কি পরিমাণ সাপ্লাই আমাদের আছে ইন দ্য ইনভেন্টরি। সো অ্যাকচুয়ালি সাপ্লাই বেড়েছে 15% গত বছরের সাথে যদি তুলনা করি এবছর। দিস ইজ দ্য গুড নিউজ যে সাপ্লাই বেড়েছে, উইচ ইজ আ বিগ পার্সেন্টেজ জাম্প, 15%। হাউএভার আপনি যদি খেয়াল করে দেখেন, ইট ইজ নট ইভেন অ্যাকর্ডিং টু দ্য লো লেভেল। আমাদের যখন নর্মাল মার্কেট থাকে, যে একদম লো লেভেল ইনভেন্টরি থাকে, তার চেয়েও কিন্তু কম। অ্যান্ড ইউ জাস্ট নো যে আপনার ব্যাক ইন মার্চ 2019 সালের মার্চে আপনি যদি খেয়াল করেন এই চার্টে, আপনারা খেয়াল করে দেখবেন যে তার চেয়েও কম সংখ্যক বাড়ি আছে বিক্রয়যোগ্য। সো উই আর টকিং অ্যাবাউট প্রি প্যান্ডামিক, প্যান্ডামিকেরও আগের লেভেলের চেয়ে যে অবস্থায় ছিল আমরা তার চেয়েও কম আছি নাম্বার অফ হাউসেস ফর সেল। যে দাগটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, উইচ রিপ্রেজেন্টস দ্য রেড লাইন, এই পরিমাণ বাড়ি থাকতো বিক্রয়যোগ্য বাড়ি 2.2 মিলিয়ন। ওকে, সেখানে সো রাইট নাও এর চেয়ে অনেক কম সংখ্যক বাড়ি আছে বিক্রয়যোগ্য। ইট ইজ 1.8 মিলিয়ন, 1.8 মিলিয়ন সেল। সো ইয়েস, দিস ইজ ইমপ্রুভ হয়েছে গত বছরের তুলনায় এই বছর। হাউএভার নাথিং ক্রেজি যে আপনি এখন টপাটপ বাড়ি পেয়ে যাবেন যেখানে যাবেন। অ্যান্ড ওয়ের উই আর টুডে, আজকে যে পর্যায়ে আছি, নট ইভেন ক্লোজ। ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি লো, অনেক নিচে আছে ইনভেন্টরিতে। হিস্টোরিক্যালি স্পিকিং, আমরা যদি বেশ কয়েক বছর দেখি, আমি এই চার্টটা আপনাদের দেখাতে চাই। এই চার্টটি আসলে গত 13 বছরের চার্ট। আপনি যেখানে খেয়াল করে দেখবেন যে সোজাসুজি দাগটি দেওয়া আছে, দ্য ভার্টিক্যাল লাইন। ওকে, এটি মার্চের 2019 সালে, যেই মুহূর্তে সেই সময় 2.2 মিলিয়ন বাড়ি সেলের জন্য সবসময় প্রস্তুত থাকতো। অ্যান্ড দ্যাটস নট ইভেন ক্লোজ টু দ্য হাইয়েস্ট এভার বিন। হাইয়েস্ট লেভেলে যখন বাড়ি থাকতো তার চেয়ে অনেক অনেক উপরে থাকতো বিক্রয়ের জন্য। সো এই কারণে উই আর নট, আমরা দেখছি না যে মানে অনেক অনেক বাড়ি বিক্রয়ের জন্য আছে। উই ডোন্ট সি মানে সিইং আ ফ্লাড অফ ডলার্স ইন ইট অর হাউস। অনেক হেডলাইন বলছেন, যেরকম দাবি করছেন সেটির সাথে বাস্তবের বা পরিসংখ্যানের মিল নেই, উইচ ইজ ওয়াই হোম প্রাইসেস এখনো ক্র্যাশ করেনি এবং হোম প্রাইস ক্র্যাশ করার সম্ভাবনা সত্যি খুবই খুবই কম। সো আমি আশা করছি দ্য মার্কেট সেন্স, মানে অথবা যে পরিসংখ্যান তুলে ধরছি, ইট মেক্স সেন্স আপনাদের কাছে এবং এটি এক্সপ্লেইন করতে পারছে, ব্যাখ্যা করতে পারছে সিচুয়েশনটা কি। আই ওয়ান্ট টু শো ইউ দিস চার্ট নাও। এই চার্ট অনুসারে 27.1%, 27.1% বাড়ি এই মুহূর্তে বিক্রয় হচ্ছে। যেই দাম চাওয়া হচ্ছে, মূল্যটি চাওয়া হচ্ছে, তার চেয়ে বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। সো দিস ইজ উইদিন দ্য নর্মাল রেঞ্জ। এটি নর্মালি হয়ে থাকে। আমরা অনেক সময় দেখেছি, প্যান্ডামিকের সময় দেখেছি 34, 35, 40% বাড়ি বিক্রয় হয়েছে, যেই মূল্যে নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে বেশি মূল্যে বিক্রয় হয়েছে। সো ইউ ক্যান সি দিস, যেই বক্সটি আমি তৈরি করেছি সেখানে দেখছেন, ইউ ক্যান সি দিস ওয়ান, যে হাউ আউট অফ কন্ট্রোল ইট ইজ কম্পেয়ার টু 2021, 2021 সালের সাথে যদি কম্পেয়ার করেন, অথবা 2022 সালের মাঝামাঝি পর্যন্ত আপনি যদি যান, এই এখন যেটি আছে সেটি হলো আউট অফ কন্ট্রোল, লিটারালি আউট অফ কন্ট্রোল। কি পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে, সেই সময় এই পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে মূল্যের চেয়ে বেশি। সো রাইট নাও ডেফিনেটলি নট এ সেলার মার্কেট। এই মুহূর্তে ডেফিনেটলি সেলার মার্কেট না এটি, এই ব্যাপারে আমি নিশ্চিত। কয়েকদিন আগে ইতিপূর্বে ছিল, ইট ইজ ব্যাক টু 21 and 22, বাট অলসো মনে রাখবেন সেলার মার্কেট না এটা কিন্তু বায়ার্স ও মার্কেট না। অ্যাগেন সমতা চলে এসেছে। নাও লেটস মুভ অন টু মর্টগেজ ইন্টারেস্ট রেট। মর্টগেজ ইন্টারেস্ট রেট কি কেমন হতে পারে সেই ব্যাপারে একটু আলোচনা যাওয়া যায়। দেন উই আর গোয়িং টু কাম ব্যাক টু হোম প্রাইসেস এক্সপেকটেশন, কি আপনি আশা করতে পারেন 2025-এর, সেটিও তুলে ধরার চেষ্টা করবো। সো এই চার্টটি যে আপনারা দেখবেন এখন, এটি হচ্ছে ফেডারেল রিজার্ভ থেকে এসেছে গত 5 বছরের চার্ট, যাতে করে আপনারা একটি কনটেক্সট, একটা প্রসঙ্গ বুঝতে পারেন, একটা অনুমান করে নিতে পারেন। সো দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট রাইট নাও এই মুহূর্তে 30-year ফিক্স। আজকে নতুন চার্ট প্রকাশ হয়েছে, আমার হাতে এখন এসে পৌঁছেনি, 24th, আপনি দেখবেন যেখানে লেখা আছে দ্য নেক্সট রিলিজ অন 24। ওকে, সো রাইট নাও অ্যাভারেজ 30-year ফিক্স মর্টগেজ হচ্ছে 6.9%, 6.9%। নাও একটি জিনিস পয়েন্ট আউট করা উচিত যে অর্থনীতি দুর্বল হয়ে আসছে, বা যদি অর্থনীতি আরো দুর্বল হয়
এবং সত্যিকার অর্থে যদি একটি অর্থনৈতিক মন্দায় আমরা প্রবেশ করে ফেলি তাহলে কিন্তু এটি ডাউনওয়ার্ড প্রেশার তৈরি করবে হোম প্রাইস, অর্থাৎ হোম প্রাইস নিচের দিকে নেমে আসবে কারণ অর্থনৈতিক মন্দা। হাউএভার যদি অর্থনীতি দুর্বল সত্যিই হয়ে থাকে এবং আমরা সত্যি একটি রিসেশনের মধ্যে ঢুকে থাকি তাহলে ইন্টারেস্ট রেটও কমে আসবে। দ্যাট উইল ক্রিয়েট এ ডাউনওয়ার্ড প্রেশার ফর দ্য ইন্টারেস্ট রেট অ্যাজ ওয়েল, which would put upward pressure। যদি তখন সেটা তো সত্যি হয়ে থাকে ইন্টারেস্ট রেট সত্যি কমে আসবে কিন্তু আপওয়ার্ড প্রেশার তৈরি হবে হোম প্রাইসের দিকে, অর্থাৎ বাড়ির দাম বেড়ে যাবে। আই নো এটি আপনারা শুনতে চান না, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আসলে এটি এরকমই হয়। সো আমি যেটি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন হোম প্রাইস ইন্টারেস্ট রেট, এটি বোঝা দরকার। হাউএভার আমরা যেটি দেখব সেটি হচ্ছে which forces is greater impact, কোন ফোর্সটার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে হোম প্রাইস when you buy and how much, আপনি যখন কিনেন এবং buy how much, কতখানি ইম্প্যাক্টটা পড়ে। নাও I just want to show you, be aware যে আপনাদের একটি কথা জেনে থাকা উচিত, সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ expects to cut interest rate। আমরা আশা করছি এবং ফেডারেল রিজার্ভ নিজেরা বলেছেন যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন এই বছর অন্তত দুবার in 2025, and if they do, যদি সত্যি করে থাকেন, it is going to put downward pressure on the mortgage interest rate, তাহলে mortgage interest rate সত্যি কমে আসবে। However যদি সেটা তারা করেন, it is not going to do a downward pressure, এটি কতখানি কমে আসবে, এটি কিন্তু 3% যাবে না, 4% নেমে আসবে না for the mortgage interest rate। তার কারণ they are talking about cutting, তারা যেটি বলছেন ফেডারেল রিজার্ভ কমিয়ে আনবেন কিন্তু স্মলার অ্যামাউন্ট, ছোট্ট করে কমিয়ে আনবেন। তারা বলছেন যে কোয়ার্টার পয়েন্ট দুবার কমাবেন, একবার কোয়ার্টার পয়েন্ট, অর্থাৎ 0.25 তার অর্থ হচ্ছে 0.5 বেসিস পয়েন্ট, 0.5% কমিয়ে আনবেন। আর এই নো অনেকেই আছেন তারা বলবেন যে দ্যাটস দ্য ফেডারেল রিজার্ভ হ্যাজ নো পাওয়ার, তাদের কোনো পাওয়ার নাই ইন্টারেস্ট রেট কন্ট্রোল করার, স্পেশালি মর্টগেজ ইন্টারেস্ট রেট কন্ট্রোল করার কোনো পাওয়ার নাই, বিকজ তারা কন্ট্রোল করতে পারেন কোনটা, শর্ট এন্ড অফ দ্য রেটস অথবা 10-year ট্রেজারি। বাট আপনারা কি জানেন যে I'm just going to সত্যিকার একেবারে অনেস্ট হয়ে এই কথাটা বলতে হচ্ছে, কারণ হচ্ছে দ্যাট সাম অফ দ্য একাডেমিক্স, অনেক শিক্ষিত যারা একাডেমিয়া আছেন, যারা পড়ালেখা করেন এই বিষয়ের উপরে, তারা বলবেন এই কথাটি বলে থাকেন যেটি আমি ইতিপূর্বে বললাম, বাট it is not how the market works। বিজ্ঞজনেরা যেটি বলে থাকেন তারা থিওরিটিক্যাল কথা বলে থাকেন, কিন্তু আমরা দেখছি মার্কেট ডাজন্ট রিয়েলি রিয়াক্ট ওইভাবে সবসময়। এই চার্টটি যদি আমরা দেখি, অ্যান্ড আই উইল টেল ইউ, যেটি আপনারা দেখছেন একদম বাঁ দিকে দেখবেন, আপনারা খেয়াল করে আমি লাল একটি বক্স তৈরি করেছি। দ্য ফেডারেল রিজার্ভ ডাজ হ্যাভ কন্ট্রোল ওভার মর্গেজ ইন্টারেস্ট রেট, আসলে তাদের কন্ট্রোল আছে। কিভাবে? তারা যদি ফেড ফান্ডস রেট কমিয়ে নিয়ে আসেন by buying bonds or buying back bonds, তাহলে কিন্তু এটি কমে আসে। নাও আই ওয়ান্ট টু আপনাদেরকে কিছু এক্সপেকটেশন দেখানো উচিত, আপনারা কি আশা করতে পারেন এই বছর, কামিং ফ্রম দ্য CME Fed Watch tool। লেটস টেক আ লুক। সো দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং যেটি আছে এটি হতে যাচ্ছে মে 7 তারিখে, এবং এই যে চার্টটি আপনারা দেখছেন এখন সেটি হচ্ছে 92.6% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন না তাদের সেই মিটিংয়ে, the main meeting, which is 7 তারিখে হতে যাচ্ছে মেয়ের 1.5 সপ্তাহ পর। নাও দ্য ফেডারেল রিজার্ভ তারা কিন্তু পুনরায় আবার মিট করছেন, সাবসিকুয়েন্ট মিটিং হতে যাচ্ছে, সেটি হচ্ছে জুনের 18 তারিখে। অ্যাট দ্যাট মিটিং তারা কিন্তু, আমরা সবাই আশা করছি, মানুষরা, পিপল আর এক্সপেক্টিং দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন জুনে। সো দ্য মার্কেট বলছে there is a 52.4% এক্স্যাক্টলি চান্স যে তারা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন বাই দেন, অর্থাৎ বাই জুন, অ্যান্ড 3.9% লোয়ার ইন্টারেস্ট রেট, 3.9% চান্স যে তারা আবারও ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন এসেনশিয়ালি পুনরায় again। there is a 50, তার অর্থ হচ্ছে দুইটা যদি যোগ করেন 56.3% চান্স দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন বাই দেন দুবার, বাই জুন মিটিং। সো আমি জানি দ্যাটস ফার ফ্রম জুন, অনেকেই বলবেন ফার, বাট ইটস নট রিয়েলি ফার, মান্থ 2 months, ওকে। বাট দ্য odds, সম্ভাবনা, যেটা সম্ভাব্যতা আছে, যেটি কারেন্টলি এই মুহূর্তে ইন ফেভার অফ রেট কাট, ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। বাট
I just want you to be aware, আপনার জেনে থাকা উচিত that there is a possibility or probability, একটা সম্ভাব্যতা যে তারা কিন্তু এটা পরিবর্তন, they change and they can have some violent swing, মার্কেটে যদি খুব বড় রকমের পরিবর্তন হয়ে থাকে এটা এই সম্ভাবনার কিন্তু পরিবর্তন হতে পারে। So from now until the June, এখন থেকে জুন পর্যন্ত যে মিটিংটি আছে সেই পর্যন্ত যদি বড় কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অন্যরকম ঘটনা হয়ে যাবে, and there is going to be a lot more time for sentiment to change. যে সেন্টিমেন্ট তারা এখন ব্যাখ্যা করছেন যে আমরা জুনে কমাবো, সেটি কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যদি স্টক মার্কেটে বা অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। For these odds to change, yes, no problem. যে পরিসংখ্যান দেখাচ্ছে এটা পরিবর্তন হয়ে যেতে পারে। Now, going back to the headlines, যে হেডলাইনটা একেবারে প্রথমে দেখিয়েছিলাম, with now and having some more context, আপনারা এখন যেহেতু অনেক কিছু শুনলেন এবং জানলেন, তথ্য দেখলেন, হাউজিং মার্কেট টু ক্র্যাশ টু হ্যাপেন, হাউজিং মার্কেট ক্র্যাশ হবে ইভেন খারাপ জায়গাতেও যেখানে খুব একটি চাহিদা নেই, তাহলে যে পরিসংখ্যানগুলি আমি দেখেছি আপনাদের কাছে এটার ব্যাপক পরিবর্তন আসতে হবে। তাহলে it all boils down to supply and demand. শেষমেশ ইকোনমিক্স 101, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। যেই তথ্য যে দেখিয়েছি needs to show the supply, তথ্য আমাদের তখন বলতে হবে, পরিসংখ্যান আমাদের বলতে হবে যে সাপ্লাই বেড়েছে ওভারওয়েলমিং, ব্যাপকভাবে, এবং ডিম্যান্ড ফর হাউস একটু কমে এসেছে, বাট দ্যাট ইজ নট দ্য ডাটা ইজ শোয়িং। এই তথ্য দেখাচ্ছে না, ডাটা দেখাচ্ছে যেটি মার্কেটে আসলেই হচ্ছে। কাজেই আনফর্চুনেট ট্রুথ এটি যে বাড়ির দাম ক্র্যাশ হচ্ছে না, এটি বাড়ছে। এভরিবাডি সেইং, কে কত পার্সেন্ট বলছে সেটি আমি দেখাবো। সো আপনি যদি চেষ্টা করেন যে আপনি মার্কেটকে টাইম করবেন যখন একদম হোম প্রাইস কমে আসবে, এরকম টাইমিংয়ের জন্য বসে আছেন, ইফ দ্যার ইজ এ হাউজিং মার্কেট ক্র্যাশ, আপনি কি করবেন, ইউ স্টার্ট টু ক্র্যাশ, একদম রক বটম, এর নিচে আর যাওয়া সম্ভব না, এরকম জায়গায় চলে আসে। আসলে এটি হতে অনেক সময় লাগে, বেশ কয়েক বছর সময় লাগে। শেষের বার যখন হাউজিং মার্কেট ক্র্যাশ হলো, যখন শুরু হলো এবং যখন শেষ হলো, ইট টুক 5 years, 5 বছর লেগেছে একদম রক বটম প্রাইসে যেতে। অ্যান্ড ইফ দ্য ক্র্যাশ স্টার্টস টুডে, আজকে যদি ক্র্যাশ শুরু হয় তাহলে রক বটম মানে এর নিচে আর যাওয়া সম্ভবই না প্রাইস, সেটি পৌঁছাতে লাগবে 2030 সাল টু গেট দ্য বেস্ট প্রাইস, আপনি যদি সেটির জন্য অপেক্ষা করে থাকেন। সো মেক শিওর ইউ নো ইট, আপনি এটি জানেন। নাও হোয়াট শুড ইউ ডু, আপনি কি করবেন? লেটস টেক এ লুক অ্যাট অ্যানাদার থিং দ্যাট মানে জানা উচিত আমাদের সবাই। ইফ ইউ আর অন দ্য মার্কেট, আপনি যদি এই মুহূর্তে মার্কেটে রেখে থাকেন টু বাই হোম, অ্যান্ড দিস ইজ হোয়াট এভরিবডি সবাই কথা বলছে 2021 সাল থেকে, যদি আপনি মার্কেটে এখন থেকে থাকেন যে ইউ আর গোনা বাই, সম্প্রতি কিছু কিনবেন, ইউ আর গোয়িং টু be the best thing, আপনার যেটি it is going to be the best thing that if you should shop around, সবচেয়ে ভালো হবে আপনাকে দেখতে হবে, আপনাকে ডিএল খুঁজতে হবে। এই প্রসেসটি সময় লাগে, takes months, sometimes year to find a good deal, and then আপনি যখন বলবেন যে আমি এই বাড়িটা কিনতে চাই, don't try to time the market, and once mortgage rate falls, যদি কিছু কমে আসে, যখন কমে আসবে কিছুদিনের মধ্যেই কমে আসবে, ইট ইজ গোয়িং টু বি অ্যান অপরচুনিটি, এটি একটা অপরচুনিটি তৈরি করবে আপনার জন্য দুটি কারণে, বাই দ্য হাউস অথবা রিফাইন্যান্স দ্য হাউস, কারণ ইন্টারেস্ট রেট কমে আসছে, দের ইজ নো কোয়েশ্চেন। সো দিস ইজ অল দিস, এইটি হচ্ছে শেষ কথা এখনকার মতো। আমি যেটি বললাম এটা ইজিয়ার সেড দ্যান ডান, আমি জানি এটি খুব সহজ বলা, করে দেখানো খুব কঠিন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন। I would say, of course, it is harder than, really harder to do it than say it. আমি পার্সোনালি যখন নিজে বাড়ি কিনেছিলাম, it took me long time. অনেক অফার করেছিলাম, সেগুলো ফেল হয়েছে, গ্রহণ করা হয়নি। But this is the process. Now, I want to give you the housing market prediction. কি হতে যাচ্ছে 2025-এ, সেটির ব্যাপারে তুলে ধরি, যেটি আপনারা দেখছেন এখন। And this is coming from big institution, বড় বড় ইনস্টিটিউশনের কাছ থেকে এই তথ্যটি এসেছে। So the National Association of Realtors, তারা বলছেন, তারা আশা করছেন 2025 সালে বাড়ির দাম বাড়বে, it will appreciate, বাড়বে কতখানি, 2%। জেলো তারা বলছেন বাড়ির দাম বাড়বে 2.6%, জেপি মর্গান বলছে 3%, হাউজিং ওয়ার তারা বলছেন 3.5% বাড়বে, ফ্যানি মে 3.8%,
𝗓𝗏 তারা বলছেন 4.1% বাড়বে বাড়ির দাম এ বছর 2025। সো অ্যাজ ইউ ক্যান সি এক্সপেকটেশন হচ্ছে 2% থেকে 3% রেঞ্জ আপনি যদি অ্যাভারেজটি করে নেন, which is actually slower than usual। বাড়ি এর চেয়ে অনেক বেশি বেড়ে থাকে সাধারণত, কিন্তু এবার কিছুটা মন্তর। সো দ্যাট ইজ ইউর হাউজিং মার্কেট আপডেট। যদি এর মধ্যে কোনো রেড ফ্ল্যাগ এসে থাকে, যদি মানে থিংস স্টার্ট ফলিং অ্যাপার্ট বিকজ অফ অর্থনীতি আর অন্যান্য কোনো কারণে, আমরা ডেফিনেটলি আপনাদেরকে আপ টু ডেট রাখবো। রাইট নাও এইটি এখনকার মতো আপডেট, এটা স্টলমেট, এটা বায়ার মার্কেট না, এটা সেলার মার্কেট না। নাও আমি চলে যাব গ্রিন কার্ডের ব্যাপারে। ওকে, গ্রিন কার্ড এপ্রিল 2025 বেশ কিছু পরিবর্তন এসেছে। ইমিগ্রেশন সিস্টেম ইজ আন্ডার গোয়িং আ ড্রাস্টিক চেঞ্জ। ড্রাস্টিক চেঞ্জটি কিরকম, তারা বেশ কিছু পরিবর্তন এসেছেন অ্যাক্রস দ্য বোর্ড। সো দ্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা প্রসিডিওর্স, ইভেন ইন্টারভিউ রিকোয়ারমেন্টস, দে আর নো লঙ্গার দ্য ওয়ে ইউজ টু বি, যেভাবে ছিল সেরকম নেই, অনেক কিছু পরিবর্তন। নিউ রুলস টু শিফট ফাইনাল অ্যাকশন ডেট। ওকে, লাইক নিউ রুলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট, গ্রিন কার্ড, এনহ্যান্স সিকিউরিটি ভেরিং, ম্যান্ডেটরি 𝗧𝚘 রেজিস্ট্রেশন, এই সমস্ত জিনিসই কিন্তু কমপ্লিটভাবে রিশেপ করে দিয়েছে ল্যান্ডস্কেপ অফ ইমিগ্রেশন, এবং নতুন করে বিভিন্ন বাধার দেয়াল তৈরি করা হচ্ছে এন্টার দ্য ইউনাইটেড স্টেটস। ইন দিস সেকশন আমরা চেষ্টা করব 10টি ক্রিটিক্যাল চেঞ্জ যেটি শুরু হয়েছে এপ্রিল মাসের 2025 সাল থেকে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গ্রিন কার্ড, ভিসা রিলেটেড চেঞ্জেস এবং নিউ সিকিউরিটি ভেটিং, অর্থাৎ নতুন করে সিকিউরিটি আপনাকে বারবার পর্যবেক্ষণ করা হবে, নতুন করে সিকিউরিটি চেক করা হবে, ভেটিং যেটিকে বলে ডাবল ভেটিং। সো রুল নাম্বার 1, ফাইনাল অ্যাকশন ডেট, এমপ্লয়ি বেস ফাইলিং যারা করেছেন, এমপ্লয়ি বেস H1B থেকে যারা ফাইলিং করে থাকেন গ্রিন কার্ডের জন্য, এইটি শুরু হয়েছে এপ্রিল মাসে 2025 সালে। 𝗧𝚘 এক্সক্লুসিভলি এই ফাইনাল অ্যাকশন ডেটের চার্ট ফর এমপ্লয়মেন্ট বেস অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের জন্য করেছেন। তার অর্থ হচ্ছে অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, যারা আবেদন করেছেন, আবেদনকারী অনলি সাবমিট দেয়ার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, শুধুমাত্র গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তাদের প্রায়োরিটি ডেট ইজ আর্লিয়ার, যখন তাদের প্রায়োরিটি ডেট আর্লিয়ার থাকবে সেইটি থেকে ডেট লিস্টেড দেয়ার ক্যাটাগরি অ্যান্ড কান্ট্রি অন দ্য ভিসা বুলেটিন দেখে সেটি সাবমিট করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আন্ডার EB2 ক্যাটাগরিতে এবং আপনার প্রায়োরিটি ডেট হতে গেছে জুনের 1 তারিখে 2023 সালের, তাহলে আপনার ফাইনাল অ্যাকশন ডেট লিস্টেড হচ্ছে May 1, 2023। আপনাকে ওয়েট করতে হবে আনটিল বুলেটিন অ্যাডভান্সেস এবং ফাইলিং ইয়োর অ্যাপ্লিকেশন। এই চেঞ্জটা ইনশিওর করবে অনলি অ্যাপ্লিকেন্ট যারা আছেন অ্যালাউড হবেন রেডি টু ফাইনালি অ্যাডজুডিকেশন প্রসেস করতে পারবেন, যার কারণে ব্যাকলগ কমবে বলে তারা বলছেন। আপনাদেরকে কিন্তু আপনার অ্যাটর্নির সাথে আলাপ করতে হবে। আই নো দিস ইজ লট অফ টেকনিক্যাল ওয়ার্ডস। ওকে, নাও রুল নাম্বার 2, 𝗧𝚘 ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট স্টার্টিং ফ্রম এটি শুরু হয়ে গেছে এই মাসের 11 তারিখ থেকে। অল নন US সিটিজেন, 14 বছর বয়স যারা আছেন, নন US সিটিজেন 14 বছর বয়সের উপরে যারা আছেন, যারা প্ল্যান করছেন যে আমেরিকাতে থাকবেন ভিজিট ভিসা বা অন্য কোনোভাবে ইন দ্য ইউনাইটেড স্টেটস 30 দিন বা তার চেয়ে বেশি, তাদেরকে মাস্ট রেজিস্টার করতে হবে 𝗧𝚘 ইউজিং ফর্ম G325R। এই রেজিস্ট্রেশন প্রসেস রিকোয়ার করছে প্রোভাইডিং বায়োমেট্রিক ডাটা সাচ অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট। যদি এটি কালেক্ট করা না হয়ে থাকে যখন ভিসা দেওয়া হয়েছিল আপনাকে, তাহলে আপনাকে এটি এখানে আসার পরে করতে হবে। প্যারেন্টস যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, তারা মাস্ট রেজিস্টার করবেন আপনার আন্ডার 14 চাইল্ড আপনার পক্ষ থেকে। ওকে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি রেজিস্টার করতে হবে না। কিন্তু ইম্পর্টেন্ট নোট হচ্ছে, যখন যদি আপনার বাচ্চার বয়স 14 উপরে চলে যায় এখানে ভিজিট করা অবস্থায়, তাহলে তাকে কিন্তু রেজিস্টার করতে হবে উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে। দিস ইজ নিউ রিকোয়ারমেন্ট। এইমটা হচ্ছে ইমপ্রুভ ট্র্যাকিং দ্য ফরেন ন্যাশনাল রেসিডেন্ট যারা আমেরিকাতে আসবেন ঘোরাফেরার জন্যে। ওকে, রুল নাম্বার 3, ইনক্রিজ ভ্যাটিং ফর রিকোয়ারমেন্টস অ্যাজ এ পার্ট অফ দ্য বর্ডার এফোর্ট টু এনহ্যান্স সিকিউরিটি মেজার। তারা এনহ্যান্স সিকিউরিটি মেজারকে বাড়াতে চান। সো ভিসা অ্যাপ্লিকেন্টস তারা যারা আছেন, তারা নতুন করে অনেক বেশি স্ক্রুটিনি, অনেক বেশি খুঁটিয়ে দেখা হবে। রিকোয়ারমেন্ট স্টার্ট শুরু হয়েছে এপ্রিলের 25 তারিখ থেকে, এই মাসে শুরু হয়েছে। আপনাকে প্রোভাইড করতে হবে, আপনাকে দিতে হবে 5 বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি। আপনাকে 5 বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি আপনাকে দিতে হবে যদি ভিসা যখন অ্যাপ্লাই করবেন। আপনাকে সোশ্যাল মিডিয়ার 2 ইয়ার্স অফ ট্রাভেল হিস্ট্রি, 2 বছরের ট্রাভেল হিস্ট্রি আপনাকে দিতে হবে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। অ্যাডিশনালি আপনাকে দেখাতে হবে আপনার দেশে সয় সম্পত্তি আছে, আপনার কাজ আছে, আপনি বেকার না, আপনার প্রপার্টি ওনার, এবং ম্যান্ডেটরি নন ইমিগ্রেশন ভিসা, ট্যুরিস্ট ভিসা যখন আছে
এটি তাদের জন্য এবং যারা ফরেন স্টুডেন্ট আছেন অ্যাপ্লাই করবেন তাদের জন্য। 4 ফ্যামিলি ভিস, রুল নাম্বার 4 ফ্যামিলি বেসড গ্রিন কার্ড ফাইলিং রুল, এটি একটি ফাইলিং রুলের মধ্যে পড়ছে। ফ্যামিলি বেসড গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন যারা আছেন তাদেরকে ফলো করতে হবে একটি ডিফারেন্ট চার্ট। এই চার্টটিকে বলা হচ্ছে ফাইলিং চার্ট। সো টু ডিটারমিন ওয়েন আপনি যখন সাবমিট করবেন অ্যাডজাস্টমেন্ট, আপনি কখন সাবমিট করবেন অ্যাডজাস্টমেন্ট অফ এ স্ট্যাটাসের জন্য, এই চার্টটি আপনাকে আপনার অ্যাপ্লিকেশনকে অ্যালাউ করবে সাবমিট করার জন্য। যখন পেপার ওয়ার্ক হয়ে যাবে আপনার তার চেয়ে একটু আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দ্য ফাইনাল ডেট অফ অ্যাকশন আপনাকে ফলো করতে হবে এই চার্টে। তার কারণে আপনি প্রিপেয়ার করতে পারবেন বেশ কিছু ডকুমেন্টস আগে ভাগে এবং ওয়েট করতে পারবেন আপনার ভিসা অ্যাভেলেবিলিটি করার জন্য। ফর এক্সাম্পল, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার স্পাউসের জন্য, ইউএস সিটিজেন আপনি অ্যাপ্লাই করেছেন আন্ডার F2A ক্যাটাগরি, আপনাকে চেক করতে হবে চার্টটি, দিস চার্ট, যে চার্টটি আমরা পরবর্তীতে এখন না আগামী অনুষ্ঠানে দেখাবো কারণ আমাদের কাছে এখনো এসে পৌঁছেনি, যার মাধ্যমে আপনি ডিটারমিন করবেন, ফাইনালাইজ করবেন ফাইল ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ, কখন অ্যাপ্লিকেশন প্যাকেজ। পার্টিকুলারলি হেল্প ফর ফ্যামিলি স্পন্সর্ড প্রসেসের জন্য এটি খুবই দরকার। EB-5 এর একটি এসেছে, আমি এটা বাদ দিব কারণ এটা মোস্টলি অ্যাপ্লাইজ ফর চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য, এবং তাদের দুর্ভাগ্যবশত এই বছরের সমস্ত EB-5 ভিসা শেষ হয়ে গেছে এবং তাদেরকে অপেক্ষা করতে হবে অন্য একটি কারণে। সো রুল নাম্বার 6 EB-4 ক্যাটাগরি আনঅ্যাভেলেবিলিটি যেটি আছে, আর একটা মেজর আপডেট সেটা হচ্ছে যে যারা 4th প্রেফারেন্স ক্যাটাগরিতে আছেন EB-4 ইনক্লুডিং রিলিজিয়াস ওয়ার্কার যারা আছেন ধর্মভিত্তিক, তাদেরকে এখন ইমিগ্রেশনের ব্যাপারে এপ্রিল 2005 সালে নতুন ক্যাটাগরিতে এসে পৌঁছেছে। তাদের যে লিমিট আছে এবছর শেষ হয়ে গেছে, দেয়ার ইজ নো মোর, তাদের নতুন লিমিট শুরু হবে অক্টোবর 1 তারিখ থেকে। রুল নাম্বার 7 অ্যাড্রেস চেঞ্জেস ফর নোটিফিকেশন, আপনাকে অ্যাড্রেস চেঞ্জ 10 দিনের মধ্যে জানাতে হবে, AR-11 ফর্ম ফিল আপ করতে হবে। যদি না করেন এটি কিন্তু খুব ফাইন এবং ফেলিয়ার টু কমপ্লাই, তারা বলছেন যে ফাইল এবং আপনার যে ইমিগ্রেশনের স্ট্যাটাস আছে সেটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। রুল নাম্বার 8 ভিসা ইন্টারভিউ বারকোড ম্যাচিং, আপনি যখন বারকোড সাবমিট করবেন আপনার DS-160 অথবা DS-260 এটার সাথে আপনার যে ইন্টারভিউর কাগজটি দেওয়া হয় তার বারকোড মাস্ট ম্যাচ করতে হবে। এইটি যদি না ম্যাচ করেন আপনার ইন্টারভিউ নেওয়া হবে না, কাজেই এটি খুবই ইম্পর্টেন্ট। রুল নাম্বার 9 ডকুমেন্ট সাবমিশন ডেডলাইন, আপনার বারকোড ম্যাচিং ছাড়াও দের ইজ নাও আরেকটু স্ট্রিক্ট ডেডলাইন এবং সাবমিশন সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার জন্য দেওয়া হচ্ছে ভিসা ইন্টারভিউর জন্য। অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদেরকে সব কিছু আপলোড করে দিতে হবে ডকুমেন্টেশন তার ইন্টারভিউর 72 ঘন্টা আগে, ওকে। এবং এটি যাতে কোনো রকম কিছু না হয় তার জন্য এই ভিসা ইন্টারভিউর যাতে 72 ঘন্টা আগে পেয়ে যান। সো এভরিথিং আপনি চেক করে দেখবেন অ্যাকুরেট আছে এবং কমপ্লিট আছে। তার কারণ হচ্ছে যখন আপলোড হয়ে যাবে এরপরে কোনো রকম পরিবর্তন আপনি এখানে আর করতে পারবেন না। রুল নাম্বার আরও ডিটেলস ছিল, আমি সময়ের সাথে বাদ দিলাম। রুল নাম্বার 10 প্রসেসিং ডিলেজ, আপনি আশা করতে পারেন অল দ্য ক্যাটাগরিজ, নট অল দ্য ক্যাটাগরিজ, সার্টেন ক্যাটাগরিজ, ফ্যামিলি রিলেটেড গ্রিন কার্ড ক্যাটাগরি স্পেশালি, ম্যারেজ রিলেটেড গ্রিন কার্ড স্পেশালি, সব কিছুতে ডিলে আসছে। তার কারণ হচ্ছে তাদের কর্মী সংখ্যা তারা কমিয়েছেন এবং তারা বলছেন একবার ডাবল ট্রিপল 4th টাইম তারা চেক করবেন। এই সমস্ত কারণে এগুলার ডিলে আপনি স্পেশাল ডিলে হবে অ্যাসাইলাম বেস কেসে, কাজেই আপনাকে পেশেন্স থাকতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে মেক শিওর করতে হবে আপনি এক্সপিরিয়েন্স লয়ারের সাথে কাজ করেন। যারা ফরেন স্টুডেন্ট আছেন তাদের জন্য সুখবর, আজকে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে তারা যে 15,500 ভিসা ক্যান্সেল করেছিল ফরেন স্টুডেন্টের জন্য সেটি স্থগিত তারা করছেন এবং আর কোনো ফরেন ভিসা ক্যান্সেল তারা করবেন না। এটি একটি ডেভেলপিং স্টোরি। এই ব্যাপারে আমরা জানতে পেরেছি জন এফ ক্যারোরেলি জাস্টিস ডিপার্টমেন্টের লয়ার, উনি এটি বলেছেন আজ এবং এটি বিরাট আকারে নিউ ইয়র্ক টাইমসে এসেছে। এটি ডেভেলপিং স্টোরি, আমরা আরও বিস্তারিত তুলে ধরবো সামনে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcamelbd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।